বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো, প্রতিবার আমাদের ক্লাস যখন শুরু হয় আমরা আমাদের সকল শিক্ষার্থীকে এখানে যে ছবি দেখতে পাচ্ছ ঠিক এভাবে ফুল দিয়ে বরণ করে নিই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই করোনা ভাইরাস কোভিড-19 কারণে। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ কামরুল হাসান স্যার, প্রভাষক, ম্যানেজমেন্ট বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ। আমি তোমাদের আজকে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার বিষয় সম্পর্কে একটি ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের শুরু করার আগে আমার বিভাগ সম্পর্কে একটু পরিচিতি দিয়ে নেই। আমাদের বিভাগীয় প্রধান হিসেবে আছেন শ্রদ্ধেয় সন্তোষ কুমার বাগচি স্যার, প্রফেসর। তারপরে আছেন সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম। তারপরে আমি আছি মোহাম্মদ কামরুল হাসান, প্রভাষক হিসেবে, এবং সর্বশেষ আছেন রফিকুল ইসলাম। পরবর্তীতে ওনারাও তোমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হবেন। যাই হোক, আমি তোমাদের আজকে পড়াবো ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা। আমি আজকে নির্দিষ্ট কোনো চ্যাপ্টার পড়াবো না। আমাদের যে সাবজেক্ট বা বিষয় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, এটা সম্পর্কে একটি ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা এই বিষয়ে হয়তো খেয়াল করছো, তিনটি শব্দ আছে। এটি হচ্ছে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে দেখবে যে তিনটি শব্দকে তিনভাবে এখানে দেওয়া আছে। এটি বোল্ড আকারে, এটি ইটালিক, এবং এটার নিচে একটি আন্ডারলাইন। অর্থাৎ আজকের ক্লাসে আমরা মূলত এই তিনটি শব্দকে আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে? ব্যবসা বলতে কি বুঝি? আমরা প্রতিনিয়ত এই শব্দটির সঙ্গে মুখোমুখি হই, কিন্তু আজকে আমরা এই শব্দটির প্রকৃতি বিশ্লেষণ করব। অনেকে তোমরা চিন্তা করতে পারো যে ব্যবসা বলতে যে আশেপাশে মুদি দোকান আছে, বা একজন মাছ বিক্রেতা আছেন, এই সুপার শপ আছেন, সেটা ব্যবসা। বা আমরা যখন অর্থ অর্জন করার জন্য কোনো কাজ করি, সেটা হচ্ছে ব্যবসা। কিন্তু ব্যবসা বলতে শুধু অর্থ অর্জন করবার জন্য যে সকল কাজ, সেটাকে বোঝায় না। এটার অবশ্যই আইনগত স্বীকৃতি থাকতে হবে। দেখা যাক, আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি কি আছে। হ্যাঁ, ব্যবসায় থাকতে হলে এটি অর্থনৈতিক কাজ করতে হবে এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত। এবং অবশ্যই আমরা যে অর্থনৈতিক কাজগুলো করব, এবং সেগুলো অবশ্যই বৈধ হতে হবে, এবং এর মূল উদ্দেশ্যটা হবে মুনাফা অর্জন। এখন কথা হচ্ছে, অর্থনৈতিক কাজ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে কাজগুলো অর্থের সঙ্গে সংশ্লিষ্ট, সেটাকে বলা হয় অর্থনৈতিক কাজ। এখন এর ভেতরে কি আছে? যেমন একজন কাঁচামাল ব্যবসায়ী যখন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে উনি শাকসবজি বিক্রয় করেন, তখন সেটাকে অর্থনৈতিক কাজ বলা হয়। আবার অন্যদিকে দেখা যাবে একজন ইয়াবা ব্যবসায়ী, তিনিও কিন্তু অর্থের বিনিময়ে ইয়াবা বিক্রি করছেন, কিন্তু সেটাকে কিন্তু ব্যবসা বলা যাবে না। কারণ হচ্ছে সেটা বৈধ না। যিনি ইয়াবা বিক্রি করছেন তারও মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু সেটা সত্ত্বেও তাকে ব্যবসা বলা যাবে না। কারণ হচ্ছে এখানে তার সেই ব্যবসা বা অর্থনৈতিক কাজটি আইন দ্বারা নিয়ন্ত্রিত না। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থনৈতিক কাজ, এবং এরও দেওয়া আছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ অর্থনৈতিক কাজ এবং অর্থনৈতিক উন্নয়ন, এই দুটি বিষয় কিভাবে একে অপরের সাথে সংশ্লিষ্ট। ধরে তুমি পড়াশোনা শেষ করে একটি বুটিক শপ দিবে। হ্যাঁ, তুমি চাকরি করবে না, একটি বুটিক শপ দিবে। তো সেখানে এই শপটি শুরু করবার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে তোমাকে মূলধন সংগ্রহ করতে হবে। মূলধন কেন প্রয়োজন? যে তুমি শপ দেওয়ার জন্য একটা দোকান ভাড়া নিবে, সেই দোকান ভাড়া পরিশোধ করবে, তোমার কাঁচামাল দরকার, সেটা ক্রয় করবে। এখন খেয়াল করো, তুমি যে দোকানটা ভাড়া নিবে, সেই দোকান পরিচালনা করবার জন্য তোমার কর্মচারী লাগবে। এতে কি দেখা যাচ্ছে? ওই কর্মচারীর কর্মসংস্থান হচ্ছে, এবং ওই কর্মচারী তার বেতনের টাকা দিয়ে তার ফ্যামিলিকে সাপোর্ট করছে। এতে কি হচ্ছে? অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। অন্যদিকে তোমার যে কাঁচামালের কথা বলছি, কাঁচামাল তুমি একজনের কাছ থেকে ক্রয় করছো, সেক্ষেত্রে ওই কাঁচামাল উৎপাদনের সঙ্গে যে ব্যবসায়ী জড়িত, সেখানে কতগুলো শ্রমিক কাজ করছে। ওই শ্রমিকগুলো কি করছে? তার ফ্যামিলিকে সাপোর্ট করছে। এতে করে কি দেখা যাচ্ছে? যে দেশের যে সামগ্রিক উন্নয়ন, সেটা হচ্ছে। অন্যদিকে তোমার এই বুটিক শপে যে কাঁচামাল ট্রান্সপোর্ট করবে তোমার প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে কি হচ্ছে? তোমাকে ট্রান্সপোর্টেশন ব্যবহার করতে হচ্ছে।
তোমার ট্রান্সপোর্টেশনের জন্য রাস্তাঘাট লাগবে। তো সেই ক্ষেত্রে সরকার কি করবে, তোমাকে রাস্তাঘাট করে দিচ্ছে। আর এতে কি হচ্ছে, দেশের যে স্ট্রাকচারাল বা অবকাঠামোগত উন্নয়ন সেটা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ অর্থনৈতিক কাজ আসলে অর্থনৈতিক উন্নয়নকে বুস্ট করে। এরপরে কি আছে, বৈধ বা আইন দ্বারা নিয়ন্ত্রিত। আজকে আমি চাইলে যে কোনো ব্যবসা করতে পারবো না, এটা কি হবে, অবশ্যই আইন দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। তোমরা যারা পরবর্তী ধাপে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে কোম্পানি আইন সম্পর্কে ধারণা পেয়েছো, অর্থাৎ কোম্পানি আইনের উদ্দেশ্যটা কি, অর্থাৎ একটা কোম্পানি পরিচালনা করবার জন্য কতগুলো নির্দিষ্ট নিয়মকানুন ফলো করতে হবে। ধরো আমি তোমার বুটিক শপের এক্সাম্পল দিচ্ছি। তোমার বুটিক শপের যে পণ্য সেটার চাহিদা বৃদ্ধি পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেল। এক্ষেত্রে তুমি চাইলেই কিন্তু তোমার পণ্যকে বিদেশে পাঠাতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে কিছু আইন মেনে তোমার পণ্যগুলোকে বিদেশে পাঠাতে হবে, তা না হলে ওই পণ্যগুলো তুমি বিদেশে পাঠাতে পারবে না। অর্থাৎ বৈধ বলতে যে সকল কাজকর্ম আইন দ্বারা নিয়ন্ত্রিত সেগুলোই হচ্ছে আসলে বৈধ। তোমরা যখন দেখবে একজন গ্যামলার বা চোরা কারবারি, উনি কিন্তু যে ব্যবসা করেন সেটা আইন দ্বারা স্বীকৃত না, সে কি করে, রাতের অন্ধকারে এই নাফনদী পার হয়ে ইয়াবা পাচার করছে, অর্থাৎ সেই কাজটি আইন দ্বারা নিয়ন্ত্রিত নয় বিধায় সেটা অবৈধ। আচ্ছা, অর্থাৎ এবার হচ্ছে কি মুনাফা অর্জন। আমি যে পেছনে যে কথাগুলো বললাম, এই যাবতীয় কাজগুলো কেন করবেন একজন ব্যবসায়ী? এখানে বুটিক শপের উদাহরণ দিলাম, তুমি বুটিক শপ কেন স্থাপন করবে, কেন তোমার এই অর্থ সেখানে বিনিয়োগ করবে? ওনলি বিকজ অফ প্রফিট বা মুনাফা অর্জন। এই জন্য মুনাফা অর্জনকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। কথা হচ্ছে, এটাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার কেন বলা হয়? ধরো তোমার ওই বুটিক শপটি স্থাপন করবার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন। তুমি চাইলে কিন্তু 1 লক্ষ টাকা কোনো একটি ব্যাংকে রাখতে পারতে বা সেভিংস সার্টিফিকেট ক্রয় করতে পারতে, অথবা তোমার যে সঞ্চয়পত্র বলি সেটা ক্রয় করতে পারতে। তুমি যদি সঞ্চয়পত্র ক্রয় করো 1 লক্ষ টাকায়, ধরো বছরে 10,000 টাকা খুব ইজিলি পাবে। এখানে তোমাকে কোনো ধরনের রিস্ক নিতে হবে না, টাকাটা জমা দিবে, জাস্ট বছর শেষে গিয়ে 10,000 টাকা নিয়ে আসবে। কিন্তু যে ব্যবসায়ী বা তুমি যদি বুটিক শপ স্থাপন করতে চাও, এই 1 লক্ষ টাকা তোমাকে একটা ঝুঁকির মধ্যে ফেলতে হবে, কারণ তোমার ব্যবসায় লাভ হতে পারে, লোকসান হতে পারে, তুমি সেটা জানো না, অর্থাৎ তোমাকে ঝুঁকি নিতে হচ্ছে। এর জন্য মুনাফাকে বলা হয় ঝুঁকি গ্রহণের পুরস্কার। আশা করছি বন্ধুরা তোমরা ব্যবসা সম্পর্কে কিঞ্চিত ধারণা পেয়েছো। পরবর্তীতে আমি যখন এই চ্যাপ্টার পড়াবো তখন আরো বিস্তারিত ধারণা দিব। আমরা পরবর্তীতে একটু এগিয়ে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবসা, শিল্প, বাণিজ্য। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে ব্যবসা মানে বাণিজ্য। না, ব্যবসা এবং বাণিজ্য এক না। বিজনেস অ্যান্ড কমার্স আর টোটালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ওকে, তো ব্যবসার দুটি অংশ, একটি হচ্ছে শিল্প, একটি হচ্ছে বাণিজ্য। তো শিল্প বলতে কি বুঝি আমরা? তো যখন শিল্পের কথা বলি তোমাদের কাছে হয়তো মাথায় মানে এরকম একটা ধারণা চলে আসে, শিল্প বলতে বিশাল বিশাল বিল্ডিং থাকবে, অনেক বড় বড় মেশিনারিজ থাকবে, অনেক লোকজন থাকবে। না, শিল্প বলতে আসলে বড় বড় বিল্ডিং, মেশিনারিজ এগুলোকে মিন করে না। শিল্প হচ্ছে কনভার্সন প্রসেস, অর্থাৎ যে প্রক্রিয়ায় যে আমার র ম্যাটেরিয়ালস গুলো আছে, হ্যাঁ, র ম্যাটেরিয়ালস গুলোকে আমি প্রসেস করে বা কনভার্সন করে একটি ফিনিশড প্রোডাক্টে রূপান্তরিত করবো, সেটাকে বলা হয় শিল্প। অর্থাৎ এক কথায় যদি বলতে চাই, শিল্প হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। সেটা কিরকম? আমি বুটিক শপের উদাহরণ দিয়েছিলাম। ধরো বুটিক শপে তুমি যে প্রোডাক্ট উৎপাদন করো সেটার জন্য তোমার কাঁচামালের দরকার হয়। তো যে ব্যক্তি কাঁচামাল প্রস্তুতকারী, তিনি কি করছেন, বাজার থেকে সুতা ক্রয় করছেন, পাট ক্রয় করছেন বা কটন ক্রয় করছেন। সেই কটনগুলোকে কি করছেন, একটা প্রোডাকশন প্রসেস বা ইন্ডাস্ট্রি বা শিল্প যেটাই বলি না কেন, সেটার মাধ্যমে সেই কটন বা পাটকে কি করছেন, সুতায় রূপান্তরিত করছেন। পরবর্তীতে সেই সুতাকে কি করছেন, আবার কাপড়ে রূপান্তরিত করছেন। তাহলে এখানে আমরা শিল্প বলতে কি বুঝতে পারছি? আসলে একটা রূপান্তর প্রক্রিয়া, যেটা কি করছে, প্রকৃতি থেকে উপকরণ সমূহ সংগ্রহ করছেন এবং সেটাকে রূপান্তর করে একটি চূড়ান্ত পর্যায়ে রূপ দিচ্ছেন। শিল্প এদিকে আরেকটি হচ্ছে কি, বাণিজ্য। যখন ব্যবসায় পণ্য উৎপাদন করার পরে শিল্পের কাজ শেষ হয়ে যায়, এর পরবর্তী কাজটা সেটা হচ্ছে বাণিজ্যের কাজ। বাণিজ্য বলতে আমরা কি বুঝি? বাণিজ্য হচ্ছে উৎপাদন ব্যতীত অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেই সব কাজের সমষ্টি হচ্ছে বাণিজ্য। অর্থাৎ একটি পণ্য উৎপাদন হয়ে যাওয়ার পর এই পণ্যগুলোকে চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য যে সকল কাজ
সেগুলোকে বলা হয় বাণিজ্য। অর্থাৎ আমরা যদি ব্যবসা এবং বাণিজ্যকে একই দৃষ্টিতে দেখি, এটা হবে ব্যবসা শিক্ষার্থী হিসেবে তোমাদের জন্য বড় মাপের একটি ভুল। কিন্তু আমরা সচরাচর দেখে থাকি বিজনেস এবং কমার্স এই বিষয়গুলোকে ইন্টারচেঞ্জ হিসেবে ব্যবহার করি, কিন্তু আজ থেকে এটি কখনো করা যাবে না। বিজনেস এবং কমার্স দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তো বাণিজ্যের মধ্যে কি থাকে? এটি হচ্ছে বন্টন প্রক্রিয়া, অর্থাৎ তুমি পণ্য উৎপাদন করেছো, দ্যাটস ইট, ফাইনাল। এখান থেকে বাণিজ্য কি করবে? তোমার পণ্যকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে কাজ সেগুলো করবে। প্রথম কি করবে? পরিবহন করবে। অর্থাৎ আমি বুটিক শপের কথা বলেছিলাম, তো ধরো তোমার ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ তোমার সালোয়ার বলো, কামিজ বলো বা জামা কাপড়, সেগুলো উৎপাদন করা শেষ। পরবর্তী কাজ কে করবে? বাণিজ্য করবে। অর্থাৎ তোমার যে জামা কাপড়গুলো আছে এগুলো কি করবে? যে বিক্রয়ের জন্য তোমার যে শোরুম সেখানে নিয়ে যাবে। সেখানে নেওয়ার পর কি করতে হবে? এগুলোকে গ্রেডিং করতে হবে, অর্থাৎ একটা ছোট একটা বড়, আবার কিছু পণ্যের মান আছে ভালো, আবার কিছু আছে খারাপ, এগুলোকে আলাদা করতে হবে। এখন তুমি পণ্যগুলোকে শোরুমে নিয়েছো, এখন শোরুমে নিলে কি পণ্যগুলো আসলে বিক্রি হবে? না। একটি পণ্য শোরুমে উপস্থাপন করার অর্থ এটা না তোমার পণ্য বিক্রয় হয়ে যাবে। এক্ষেত্রে কি করতে হবে? যে তোমার শোরুমে একটা পণ্য আছে, এটা কি করতে হবে যে তোমার যে টার্গেট কাস্টমার তাদেরকে জানাতে হবে, হ্যাঁ ভাই আমার এখানে পণ্যটা আছে, তোমরা আসো। অর্থাৎ তোমাকে বিজ্ঞাপন দিতে হবে। এখন এক্ষেত্রে তোমার পণ্যের পরিমাণ যদি অনেক হয়, ধরো তুমি 1 লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করেছো, এখন 1 লক্ষ ইউনিট পণ্য তো একদিনে সেল হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? তোমার এই পণ্যগুলোকে স্টোর করতে হবে, গুদামজাত করতে হবে, এবং প্রয়োজনে তোমার যে প্রমোশনাল অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে হবে। তোমরা যারা সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরে ভর্তি হয়েছ, তোমাদের পাশে একটি মেগামল দেখবে, ইনফিনিটি মেগামল অথবা রিচল্যান্ড। এখানে গেটের সামনে দেখবে 60% ডিসকাউন্ট বা সেল অন 60%। এই বিষয়গুলোর অর্থ কি? বিষয়গুলোর অর্থ হচ্ছে এগুলো হচ্ছে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ তাদের এখানে পণ্যগুলো সেল হচ্ছে না, এই ছাড় দিয়ে তোমাকে আকৃষ্ট করছে, হ্যাঁ তুমি আসো আমাদের পণ্যগুলো নাও। হ্যাঁ, মাঝে মাঝে তোমাকে এই ট্রেন্ড ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে বাণিজ্য। অর্থাৎ তাহলে বাণিজ্যকে এক কথায় কি বলা যাবে? বন্টন প্রক্রিয়া। অন্যদিকে শিল্পকে কি বলতে হবে? রূপান্তর প্রক্রিয়া। তো এটা হচ্ছে ওভারঅল ব্যবসা। আচ্ছা, এখন আমরা আমাদের বিষয় যেটা ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা, আমরা ব্যবসার সম্পর্কে ধারণা পেয়েছি। এখন আমরা সংগঠন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা প্রথমে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটি গাছ আছে, গাছের উপরে একজন, পাশে একজন, ডানে একজন, বায়ে একজন, আবার নিচেও দুজন আছে। এখন এটাকে আমরা কি বলবো এটাকে? আবার আরেকটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে উপরে ভদ্রমহিলা আছেন, তার নিচে যে ইটি আছে, গাছের ডালটি আছে, তার নিচে একটি ডাল আছে, সেই ডালটি আবার কি এখানে এসে এই মহিলার সাথে সংযুক্ত। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা সবাই একে অপরের সাথে কানেক্টেড, অর্থাৎ সবাই কানেক্টেড। এখন আমরা এটাকে একটি প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করব। তাহলে একে অপরের সাথে কানেক্টেড এর মানেটা কি? অর্থাৎ প্রতিষ্ঠানে যারা কাজ করছেন সকলের যে প্রচেষ্টা একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হয় সংগঠন। কিন্তু আমরা স্বাভাবিক সেন্সে যখন সংগঠন কথাটি শুনি, প্রথমে চলে আসে হ্যাঁ এই রাজনৈতিক সংগঠন, এই কবিতা আবৃত্তির সংগঠন, বা এই গানের সংগঠন, নাটকের সংগঠন। না, সংগঠন বলতে কখনো কোনো প্রতিষ্ঠানকে বোঝায় না। সংগঠন বলতে কতগুলো মানুষের যুক্ত প্রচেষ্টাকে বোঝায়। আর এই কতগুলো মানুষ যুক্ত প্রচেষ্টা কেন হাতে নেবে? সেটা হচ্ছে কোনো একটা লক্ষ্যকে অর্জন করবার জন্য। ধরো আমি কিছুক্ষণ আগে বুটিক শপের উদাহরণ দিচ্ছিলাম। হ্যাঁ, বুটিক শপের উদাহরণ দিচ্ছিলাম। ধরো তোমার বুটিক শপে 100 মানুষ কাজ করছেন, 100 শ্রমিক আছেন। এখন 100 তোমার লক্ষ্য অর্জন করবার জন্য কি করতে হবে? 100 শ্রমিকের যে এফোর্ট বা প্রচেষ্টা, একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এখন ধরো 100 জন শ্রমিকের, ধরো একজন কি করলেন, তোমার বুটিক শপে তুমি উৎপাদন করে জামা কাপড়, মেয়েদের কাপড় বা ছেলেদের কাপড়, হোয়াট এভার এলস। কিন্তু একজন যদি সে জামা কাপড় উৎপাদন না করে, হ্যাঁ, ধরো সালোয়ার কামিজ উৎপাদন না করে সে কি করলো? গামছা উৎপাদনের জন্য চেষ্টা করলো। আরেকজন কি করলেন? লুঙ্গি উৎপাদনের চেষ্টা করলেন। হ্যাঁ, আরেকজন কি করলেন? ছেলেদের শার্ট বানানোর চেষ্টা করলেন। আরেকজন জিন্স বানানোর চেষ্টা করলেন। তাহলে কি দেখা যাচ্ছে? আমাদের যে প্রচেষ্টা, হ্যাঁ, প্রচেষ্টা সবাই চেষ্টা করছে, বাট এই চেষ্টাগুলো একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড না। হ্যাঁ, আর ইন্টার কানেক্টেড না হওয়ার কারণে তোমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা কখনো অর্জিত হবে না। তাহলে
আমরা যদি একটু ফর্মালি বা বইয়ের আলোকে বলার চিন্তা করি, সংগঠন হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্কের একটি কাঠামো চিত্র, হ্যাঁ, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সকল কর্মীবৃন্দ থাকবেন তারা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করবার জন্য সংঘবদ্ধ ভাবে প্রচেষ্টা চালাবেন, এবং এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য কি থাকবে? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। ঠিক আছে, এখন আমরা প্রতিষ্ঠানের লক্ষ্য বলতে কি বুঝি আসলে? হ্যাঁ, লক্ষ্য অর্জন বলতে কি বুঝি? এখন এক একটি প্রতিষ্ঠানের লক্ষ্য এক এক রকম। ধরো, যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলি সেটির মূল উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন করা। অন্যদিকে যখন রাষ্ট্রীয় ব্যবসার কথা বলি সেটির উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। আজকে যদি আমরা সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরের কথা বলি, যে আমাদের লক্ষ্যটা কি? হ্যাঁ, যেহেতু আমাদের এটা একটা সংগঠন, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা। এখন এই যে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য আমরা কি করছি? আমরা এখানে যারা তোমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ আছি, কি করছি? আমাদের চেষ্টাগুলোকে একটি নির্দিষ্ট দিকে ধাবিত করছি, যাতে আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হয়। আর আমাদের লক্ষ্যকে যদি আরেকটু স্পেসিফিক বা নির্দিষ্ট করি, সেটা কি হবে? যে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে একটি ভালো ফলাফল বয়ে নিয়ে আসা। এটা হচ্ছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের মূল লক্ষ্য। আশা করছি তোমরা সংগঠন সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছো। পরবর্তীতে যখন আমরা সংগঠন চ্যাপ্টারটি পড়াবো সেখানে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। আচ্ছা, পরের স্লাইডে দেখি। তো ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা, এখন আমি ব্যাখ্যা করবো যে তৃতীয় যে চ্যাপ্টার আছে সেটা। হ্যাঁ, তো ব্যবস্থাপনা শব্দটির সঙ্গে আমরা প্রতিদিন সম্মুখীন হই এই শব্দটির। সেটা বাজারে গিয়ে হই, বা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে, বা একটি বিয়ের দাওয়াতে গিয়েছি, সেখানে কি বলে আমরা, হ্যাঁ সবকিছু ঠিক ছিল, রান্নাবান্না ঠিক ছিল, বাট মানে ম্যানেজমেন্ট ওয়াজ নট গুড। হ্যাঁ, ম্যানেজমেন্ট ভালো ছিল না, অর্থাৎ ব্যবস্থাপনা ভালো ছিল না। ঠিক আছে, অর্থাৎ কি হয়েছে? ভালো রান্না হয়েছে, কিন্তু হয়তো খাবার যখন পরিবেশন করেছে সেটা ঠিক হয় নাই। ঠিক আছে, অথবা আমরা যখন কতগুলো শ্রমিক একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে কাজ করে, হ্যাঁ বলি না সবকিছু ঠিক ছিল, তারা শ্রমিকগুলো যথেষ্ট স্কিলফুল, তারা হায়ার এডুকেটেড, বাট প্রবলেম কোথায় ছিল? প্রবলেমটা ছিল হচ্ছে যে হ্যাঁ তাদের ভিতরে কি আছে? একটা এগো কাজ করে, হ্যাঁ, যার কারণে এই 100 ইউনিট উৎপাদন করবার কথা ছিল কিন্তু সেটা পারে নাই। তাহলে এটার কারণ কি? মিস ম্যানেজমেন্ট। ঠিক আছে, অর্থাৎ ব্যবস্থাপনার অভাবে ঘটনা ঘটেছে। এখন তো ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এখানে আরেকটি শব্দ চলে এসেছে, আগের শব্দটি লক্ষ্য অর্জনের একটি প্রক্রিয়া। হ্যাঁ, তো লক্ষ্য সম্পর্কে আমরা আগে ধারণা পেয়েছি। আবার বলছি, লক্ষ্য হচ্ছে একটি প্রতিষ্ঠান যে জন্য পরিচালিত হয় সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের লক্ষ্য। সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যে জনকল্যাণ সাধন করা, আর যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। আচ্ছা, এখানে একটি দেখছি কি প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া বিষয়টি আমি আমার পরবর্তী স্লাইডে বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, আবার দেখছি কি পরস্পর নির্ভরশীল কতগুলো কাজের সমষ্টি। হ্যাঁ, ব্যবস্থাপনা কতগুলো কাজ নিয়ে গঠিত। এগুলোর মধ্যে কি আছে? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। অর্থাৎ ব্যবস্থাপনার যে 4টি কাজ আছে, এই কাজগুলো পরস্পরের সাথে সংযুক্ত। হ্যাঁ, আমি এখানে একটু বলে রাখি যে তোমাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে, সেটি তোমাদের যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো। চেষ্টা করবো সেগুলো তোমাদের উত্তর দেওয়ার জন্য এই ক্লাসের শেষের দিকে। ঠিক আছে, আচ্ছা, যা বলছিলাম এবার হচ্ছে উপায় ও উপকরণ এবং সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে। হ্যাঁ, আমরা যে বুটিক শপের কথা বলছিলাম সেই বুটিক শপের সূত্র ধরেই বলতে চাই। বুটিক শপে কি ছিল? হ্যাঁ, আমরা বলেছিলাম উপকরণ। প্রথম ছিল উপায়। উপায়টা কি? অর্থাৎ আমরা এখানে শিল্পকে বোঝাই, যে শিল্পটা কি করছে? কাঁচামালগুলো সংগ্রহ করে সেটাকে রূপান্তর করছে। হ্যাঁ, অর্থাৎ এই যে উপায়, এই যে শিল্প, তারপর আছে উপকরণ, অর্থাৎ ওই কাঁচামাল উৎপাদন করবার জন্য আমাদের যে কটনের কথা বলেছিলাম, তারপরে সুতার কথা বলেছিলাম, পাটের কথা বলেছিলাম, সে পাট এবং সম্পদের কার্যকর। অর্থাৎ আর কি কি রয়েছে? সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কি সম্পদ রয়েছে? সেগুলো হিউম্যান রিসোর্স রয়েছে, অর্থাৎ মানব সম্পদ। তোমার যে সেলসম্যান রয়েছে, তোমার যে প্রোডাকশন সুপারভাইজার রয়েছে, তারপরে তোমার যে মার্কেটিং ম্যানেজার রয়েছে, এই মানব সম্পদ। তারপরে তোমার টেকনিক্যাল রিসোর্সেস, অর্থাৎ যে তোমার কারিগরি সম্পদ,
সেগুলোর প্রপার ব্যবহার কি করবে এনশিওর করবে। আর এটি হচ্ছে একটি দলগত প্রচেষ্টা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে সকল কর্মীবৃন্দ নিয়োজিত থাকে তারা সবাই কি করবে, প্রতিষ্ঠানের এই যে লক্ষ্য এটা অর্জন করার জন্য সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালাবে। আচ্ছা, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, ব্যবস্থাপনাকে আমি এবার একটি চিত্র সাহায্যে দেখিয়েছি। তো একটি প্রতিষ্ঠানে প্রথমে কি থাকবে, একটি প্রতিষ্ঠানে প্রথমে থাকবে লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা প্রথমে লক্ষ্য পড়েছি, কিন্তু এখানে আবার উদ্দেশ্য দেওয়া আছে। আচ্ছা, উদ্দেশ্যটা কি? লক্ষ্য এবং উদ্দেশ্যের মূল পার্থক্য হচ্ছে লক্ষ্য হচ্ছে মোর স্পেসিফিক। হ্যাঁ, মোর স্পেসিফিক। যেমন যে আমি ধরলাম আমার প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, তোমার যে বুটিক শপের কথা বলেছিলাম সেটা দিয়ে এক্সাম্পলটা দিলে তুমি ভালো বুঝবে যে তোমার বুটিক শপের আগামী মাসে টার্গেট হচ্ছে 100 একক প্রোডাক্ট সেল করবে। ঠিক আছে, এখন এই যে 100 একক সেটা হচ্ছে তোমার উদ্দেশ্য। ঠিক আছে, আর এখানে লক্ষ্যটা কি? হ্যাঁ, লক্ষ্যটা হচ্ছে যে তোমার বুটিক শপে 100 ইউনিট পণ্য সেল করবে এটি, তারপরে হচ্ছে যে পরবর্তী তোমার সেল বৃদ্ধি করার জন্য পরবর্তী মাসে যে আরো 100 একক বৃদ্ধি করবে, এবং এই যে বৃদ্ধি করবার জন্য তোমার যাবতীয় কার্যাবলী, তোমার কোন শ্রমিক কোন কাজ করবে, এই সব কিছু মিলিয়ে হচ্ছে লক্ষ্য। অর্থাৎ তোমার উদ্দেশ্য হচ্ছে মোর স্পেসিফিক দ্যান দ্যাট অফ গোলস বা লক্ষ্য। ঠিক আছে, আচ্ছা, এবার তোমার লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য তোমার কি দরকার সেই প্রতিষ্ঠানে বা তোমার বুটিক শপে কি দরকার? উপকরণ এবং সম্পদ সমূহ। এই সম্পদ সমূহের মধ্যে কি আছে? প্রথম আছে মানব সম্পদ বা হিউম্যান রিসোর্সেস। হ্যাঁ, মানব সম্পদ তোমার বুটিক শপের কোন কোন জায়গায় আছে আমি সেটি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। ধরো প্রথমে রয়েছে তোমার যে বুটিক শপে তুমি মেয়েদের জামা কাপড় উৎপাদন করছো, সেখানে যারা ওই জামা কাপড় সরাসরি তৈরি করার সাথে জড়িত, অর্থাৎ যারা টেইলর তারা রয়েছে। তারপরে কারা রয়েছে? তোমার যে বিক্রয় কর্মী, হ্যাঁ, সেলসম্যান, ওনারা রয়েছেন। তারপরে হচ্ছেন তোমার প্রতিষ্ঠানের যারা ক্লিনার বা সুইপার আমরা যাকে বলি তারা রয়েছে, এবং তোমার প্রতিষ্ঠানের পণ্য প্রমোশন করবার জন্য যে সকল বিজ্ঞাপনের সঙ্গে জড়িত কর্মী রয়েছে তারা রয়েছে। অর্থাৎ কি করবে? এই উপকরণ ও সম্পদ সমূহের যথাযথ ব্যবহার করবেন। এরপরে কি রয়েছে? অর্থ। ধরো আমার ম্যানেজমেন্ট রয়েছে, সংগঠন রয়েছে, ইন্ডাস্ট্রি বা শিল্প রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমার অর্থ নেই। তাহলে কি হবে? তাহলে আমার যে অন্যান্য উপকরণ সেটার প্রপার ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না। ঠিক আছে, এরপরে কি রয়েছে? তথ্য। আমি তথ্য শব্দটিকে একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি প্রযুক্তিগত শব্দটিকে একটু আগে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রযুক্তি বলতে কি বুঝি আসলে? হ্যাঁ, আমরা অনেক আইসিটি পড়ি বা প্রযুক্তি বলতে প্রথমে তোমার চোখের সামনে কি চলে আসে? স্যার, প্রযুক্তি মানে হচ্ছে কম্পিউটার, প্রযুক্তি মানে হচ্ছে স্যাটেলাইট, প্রযুক্তি মানে হচ্ছে মোবাইল ফোন, প্রযুক্তি মানে হচ্ছে আপনি যে প্রজেক্টর নিয়ে ক্লাস নিচ্ছেন সেগুলো, বা এই যে আপনি ফেসবুক ইউজ করছেন সেটা প্রযুক্তি না। না, প্রযুক্তি বলতে আসলে এগুলোকে বোঝায় না। হ্যাঁ, প্রযুক্তি হচ্ছে একটি প্রসেস। ঠিক আছে, প্রযুক্তি হচ্ছে কি? উপায়। তুমি যে কার্য সম্পাদন করবে তার একটি উপায় হচ্ছে কি? প্রযুক্তি বা টেকনোলজি। অর্থাৎ তোমার বুটিক শপের কথা বলছিলাম, তুমি খেয়াল করবে সেখানে অনেক ধরনের প্রযুক্তি রয়েছে। এরপরে হচ্ছে কি? তথ্য। তো বর্তমানকে বলা হয় এজ অফ ইনফরমেশন, অর্থাৎ তথ্যের যুগ। ধরো তোমার মানব সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, প্রযুক্তি রয়েছে, কিন্তু তোমার কাছে তথ্য নেই। হ্যাঁ, আমি বুটিক শপের কথা বলছিলাম। তুমি কি করলে? পড়াশোনা শেষ করে আমাদের কলেজের সামনে একটা বুটিক শপ দিয়ে ফেলবে। হ্যাঁ, কিন্তু তুমি কোনো তথ্য সংগ্রহ করেনি। তোমার বুটিক শপ দিয়েছো, তার 10 দিন পরে তুমি এই তোমার দোকান থেকে হেঁটে কি করলে? যে সোনালী ব্যাংক থেকে মার্কেট দিয়ে ঘুরে আবার তোমার দোকান আসলে এই মাছরাঙার সামনে দিয়ে দেখতে পেলে কি সেখানে 20টা বুটিক শপ আছে এবং তাদের কোনো বিক্রয় নেই। সেক্ষেত্রে তোমার বুটিক শপে কি হবে? অবশ্যই ব্যবসায়ের কি হবে? অবস্থা খারাপ হবে। কারণ কি? কারণ তুমি তথ্য সংগ্রহ করোনি। এক্ষেত্রে তোমার উচিত ছিল বুটিক শপ দেওয়ার আগে যে আমার এই এলাকায় কাস্টমারের সংখ্যা কি আছে, আমার যে টার্গেট কাস্টমার, অর্থাৎ আমার যে জামা কাপড় উৎপাদন করছে মেয়েদের, কি পরিমাণ মেয়ের এই পরিমাণ জামা কাপড় ক্রয় করবে, অর্থাৎ এখানে কত পার্সেন্ট কাস্টমার শিক্ষিত আছে, কত পার্সেন্ট কাস্টমার অশিক্ষিত আছে, বা কত পার্সেন্ট কাস্টমারের বয়স কত,
বা 10 বছরের নিচে কজন আছে, 10 থেকে 20 বছর এই পরিমাণ কয়জন আছে, আবার 20 থেকে 30 বছর এই পরিমাণ কয়জন আছে, এই বিষয়গুলো তোমাকে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে আজকে একটি ছোট বাচ্চার জন্য তুমি যে পোশাকটি তৈরি করবে সেটি যদি বড় মানুষের জন্য করে সেটি চলবে না। তোমরা যখন বাটার দোকানে যাবে বা যে কোনো জুতো স্যান্ডেলের দোকানে যাবে, দেখবে বাচ্চাদের জন্য এক প্রকার জুতো, বড়দের জন্য এক প্রকার জুতো, এবং যারা একটু বয়স্ক তাদের জন্য এক প্রকার জুতো রয়েছে। কারণ হচ্ছে বয়স্ক ব্যক্তি যে জুতোটি ব্যবহার করবে সেটি কিন্তু একজন বাচ্চা কখনো ব্যবহার করবে না। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমার বুটিক শপের উচিত ছিল তথ্য সংগ্রহ করা। এই জন্য তথ্যকে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে উপকরণ এবং সম্পদসমূহ আছে, এগুলোকে যথাযথ ব্যবহার করার জন্য তোমার কি লাগবে? এটা হচ্ছে ব্যবস্থাপকের কার্যাবলী। সেটা কি? প্রথম হচ্ছে পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, অর্থাৎ প্ল্যান লাগবে। আমরা অনেকেই ভুল করি যে প্ল্যান এবং প্ল্যানিং। হ্যাঁ, প্ল্যান এবং প্ল্যানিং এই শব্দ দুটি সম্পূর্ণ আলাদা। প্ল্যান হচ্ছে পরিকল্পনা এবং প্ল্যানিং হচ্ছে পরিকল্পনা করা, হ্যাঁ, বা পরিকল্পনা তৈরি করার যে প্রসেস সেটা। তো পরিকল্পনা, প্ল্যান এটা আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। পরিকল্পনা বলতে কি বোঝায়? হ্যাঁ, অর্থাৎ যে ধরো তুমি এখানে ভর্তি হচ্ছে সারদা সুন্দরী মহিলা কলেজে, তোমার উদ্দেশ্যটাকে, তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি গোল্ডেন A+ পাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পরিকল্পনা। এখন এই যে গোল্ডেন A+ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? হ্যাঁ, কয়েকটি ধাপ রয়েছে। তোমাকে প্রতিদিন ক্লাস আসতে হবে, প্রতিটা অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকতে হবে, স্যার তোমাকে যে পড়াগুলো দিচ্ছেন সেগুলো করতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো তোমাকে ফলো করতে হবে। তারপর হচ্ছে সংগঠিতকরণ, অর্থাৎ আমি প্রথম যখন সংগঠনের কথা বলেছিলাম সেই বিষয়টা আবারও বলছি এখানে। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে যে সকল কর্মীবৃন্দ যুক্ত রয়েছে বা প্রতিষ্ঠানে যতগুলো উপাদান রয়েছে, সবগুলো উপাদানের যে প্রচেষ্টা থাকবে সেটা এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটা অর্জন করার জন্য পরিচালিত হতে হবে। ঠিক আছে? এরপর আছে কি? নেতৃত্ব। হ্যাঁ, নেতৃত্ব গুরুত্বপূর্ণ জিনিস। নেতৃত্ব বলতে আমরা যখন আমার কাছে বঙ্গবন্ধুর কথা চলে আসে, নেতৃত্ব। তো নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? আসলে নেতৃত্ব হচ্ছে মানুষকে প্রভাবিত করার একটি প্রক্রিয়া। এখন কথা হচ্ছে আমার প্রতিষ্ঠানে কারা রয়েছে? আমার প্রতিষ্ঠানে দেখো মানব সম্পদ রয়েছে। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানে মানব সম্পদ রয়েছে। তো আমি কি করব? এই যে মানব সম্পদ, তাদের যে এফোর্ট বা প্রতিষ্ঠা, সেটাকে কি করব? এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে প্রতিষ্ঠানের, এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য তাদের প্রচেষ্টাগুলোকে পরিচালিত করব। ঠিক আছে? সর্বশেষ আছে কি? নিয়ন্ত্রণ। হ্যাঁ, এখন নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? যে ধরো বুটিক শপের উদাহরণ দিয়ে বলি। তোমার বুটিক শপে ধরো নভেম্বর মাসে বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হচ্ছে 100 ইউনিট। এখন নভেম্বরের শেষে গিয়ে তুমি দেখলে তোমার প্রতিষ্ঠানে 100 ইউনিট পণ্য বিক্রয় হয়নি। ঠিক আছে? 100 ইউনিট পণ্য বিক্রয় হয়নি, কথা হয়েছে 80 ইউনিট। ঠিক আছে? 80 ইউনিট হচ্ছে। এখন এই যে 20 ইউনিট পণ্য উৎপাদন হয় না, এর কারণটা কি? এটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এখন কোন কোন কাজগুলো করলে আমার এই যে 100 ইউনিট পণ্যের কথা বলেছিলাম মানে বিক্রয় হবে, অর্থাৎ 80 ইউনিট বিক্রয় হয়েছে আর 20 ইউনিট হয় নাই, অর্থাৎ আর কোন অ্যাকশনগুলো নিলে বা কোন ব্যবস্থাগুলো নিলে আমার এই 20 ইউনিট পণ্য বিক্রয় হবে। অর্থাৎ আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, নিয়ন্ত্রণ হচ্ছে তুমি প্রতিষ্ঠানের জন্য একটি আদর্শমান বা স্ট্যান্ডার্ড সেট করবে, একটি আদর্শমান সেট করবে এবং একটি নির্দিষ্ট সময় শেষে, অর্থাৎ এই যে নভেম্বরের শেষের কথা বলেছিলাম, একটি নির্দিষ্ট সময় শেষে কি করবে? তোমার যে প্রকৃত ফলাফল বা অ্যাকচুয়াল রেজাল্টকে কি করবে? আমার যে আদর্শমান স্ট্যান্ডার্ড সেটার সাথে তুলনা করবে। অর্থাৎ আমার এখানে আদর্শ মান ছিল কত? 100 ইউনিট প্রোডাক্ট সেল হবে, কিন্তু আমার প্রকৃতভাবে সেল হয়েছে কত? 80 ইউনিট। তাহলে 100 থেকে আমি 80 বিয়োগ করলাম, তাহলে কত হলো? 20। অর্থাৎ এই যে ডেভিয়েশন বা বিচ্যুতি, এটা কি করবে? ডিটারমিন করব। ঠিক আছে? এরপরে কি খুঁজে বের করবে যে আমার আর 20 ইউনিট পণ্য কেন বিক্রয় হয়নি। হ্যাঁ, আমাকে এখানে চিন্তা করতে হবে, হ্যাঁ, যারা বিক্রয় কর্মী ছিল তারা কি আসলে প্রপারলি তাদের কাজগুলো করেনি, বা আমি যে 20 ইউনিট পণ্য বিক্রয় হয়নি, 20 ইউনিট পণ্যে কোনো প্রবলেম ছিল, বা আমি যে কাস্টমারের জন্য পণ্যগুলো নির্ধারণ করেছিলাম তাদের কি কোনো প্রবলেম ছিল, এই বিষয়গুলো তোমাকে কল্পনা করতে হবে। এখন তুমি যদি ধরো এখানে তোমার যে সেলসম্যান তাদের গাফিলতি ছিল, খুঁজে বের করতে হবে তাদের গাফিলতি কেন ছিল। হ্যাঁ, তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাদের সেই সকল সমস্যার সমাধান নিতে হবে। ধরো একজন বিক্রয় কর্মী তার পণ্যটি
তোমার দোকানটা ধরো ফরিদপুরে, সে নিয়েছে, বোয়ালমারি নিয়েছে বিক্রয় করবার জন্য, নেওয়ার কথা ছিল, কিন্তু সে ব্যক্তি করেছে কি ওই দিন বোয়ালমারি যেতে পারিনি কেন? উনি তোমাকে বললেন যে আমার ছেলে অসুস্থ ছিল, এই জন্য আমি বোয়ালমারি যেতে পারিনি, যার কারণে স্যার আমাকে যে 5 ইউনিট পণ্য দিয়েছিলেন আমি সেখান থেকে মাত্র 3 ইউনিট বিক্রি করেছি, আর 2 ইউনিট বিক্রি করতে পারিনি। সেক্ষেত্রে তোমার উচিত কি কারেক্টিভ অ্যাকশন নেওয়া, অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা। সেক্ষেত্রে তোমার ওই যে কর্মীর কথা বললাম, কর্মীর ছেলে বা মেয়ে অসুস্থ, হ্যাঁ, ছেলে বা মেয়ে যাতে সুস্থ হয় সেই ব্যবস্থা তোমাকে নিতে হবে। এভাবে কি হবে, পরবর্তীতে দেখা যাবে তোমার যে 20 ইউনিট পণ্য বিক্রয় হয়নি সেটাও বিক্রয় হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপকীয় কার্যাবলী এগুলো যদি যথাযথভাবে সম্পাদন করতে পারো তাহলে কি হবে, তোমার যে বুটিক শপ সেই বুটিক শপের মানব সম্পদ, অর্থ, তথ্য এবং প্রযুক্তিগত এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। অর্থাৎ আর এই সম্পদের যথাযথ ব্যবহার যদি তুমি নিশ্চিত করতে পারো তাহলে কি হবে, তোমার প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের কোনো নির্দিষ্ট কোনো অধ্যায় পড়াইনি। আমাদের যে বিষয় আছে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা, সেই বিষয় সম্পর্কে, অর্থাৎ যে 3টি শব্দ ব্যবসায়, সংগঠন এবং ব্যবস্থাপনা, এই 3টি শব্দ সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের 2য় পত্রের 1ম অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা এই বিষয়ে 1ম পত্র হচ্ছে ব্যবসায় সংগঠন এবং 2য় পত্র হচ্ছে ব্যবস্থাপনা। ঠিক আছে, তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমরা কোন বই কিনবো বা কোন লেখকের বই কেনার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে তোমরা প্রফেসর খালিকুজ্জামান স্যারের বইটি কিনতে পারো, এবং আরেকটি বই আছে অক্ষরপত্র প্রকাশনী, সেই বইটি কিনতে পারো। তো আমরা আসলে তোমাদের সুনির্দিষ্ট কোনো বই আসলে সাজেস্ট করবো না, কারণ হচ্ছে আমরা অনেকগুলো বই ব্যবহার করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে তোমরা এই বই দুটি যদি দেখো তোমরা হয়তো অনেক উপকার পেতে পারো। তো তোমাদের সকলকে ধন্যবাদ। আর দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।